এইভাবে দাঁড়িয়ে না থেকে আমরা কিছু একটা করি। কিন্তু এই অবস্থায় কি করতে পারি আমরা? আমি একটা কাজ করছি, আমি এই সমস্ত টেলিফোনের তার কেটে দিচ্ছি। সেটাই ঠিক হবে। এতে ফোনও করতে পারবে না। আমি এদিকে নজর রাখছি, তুই তাড়াতাড়ি তারটা কেটে ফেল যা। হ্যাঁ। আরে তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেলবে। কেউ দেখে ফেললে হাঙ্গামা হয়ে যেতে পারে। তাড়াতাড়ি কর। ডক্টর অলোক। বলুন স্যার। ডক্টর, ইনি কি সেই মহিলা যার উপর হামলা হয়েছিল? মাথাতে 4-4টে সেলাই পড়েছে। ভাগ্য ভালো যে বেঁচে গেছে, না হলে এনার অবস্থা খুব খারাপ ছিল। এনার কোনো আত্মীয় স্বজন কি এসছেন? না স্যার, এখন অবধি কেউ আসেনি। আপনার মতে এনার জ্ঞান কখন ফিরবে? স্যার স্যার মনে হচ্ছে ওনার জ্ঞান ফিরছে। এখন আপনার কেমন লাগছে আন্টি? বাবা, অভিজিৎ সোনা, তুমি এনাকে আগে থেকে চেনো? না স্যার, আমি তো প্রথমবার দেখছি। উনি যেভাবে তোমাকে ডাকলেন তাতে মনে হচ্ছে যে ইনি আগে থেকেই তোমাকে চিনতেন। জানি না স্যার, আমার তো কিছু মনেই পড়ছে না যে আমি ওনাকে কোথায় দেখেছি। দেখো অভিজিৎ, হতে পারে ইনি ওনার সঙ্গে তোমার পরিচয় ছিল যে এটা তুমি ভুলে গেছো, তোমার কিছু মনে পড়ছে না। না স্যার। অভিজিৎ বাবা। দেখো অভিজিৎ, উনি তোমাকে তার ছেলের মতন মনে করেন। তুমিও ওনাকে তোমার নিজের মা মনে করে ওনার সাথে কিছু কথা বলো, জিজ্ঞাসা করো, দেখো কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। এইসব কি করে হয়েছে? কে মেরেছে আপনাকে? ও জীবন সংকটে আছে, ওকে বাঁচাও। কার কার প্রাণ সংকটে আছে? ওরা ওরা ওকে মেরে ফেলবে, ওকে বাঁচিয়ে নাও বাবা। কাকে মারবে? আমি জানি না। কাকে কাকে? স্যার প্লিজ ওনাকে আর বিরক্ত করবেন না, ওনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, প্লিজ। অভিজিৎ, অভিজিৎ আমার ছেলে। অভিজিৎ তুই ভুলে গেলি? আমার খুব ভয় লাগছে। উঠছি উঠে শুয়ে যাবে।
অভিজিৎ ইনি নিখিল, এনার সব জিনিস ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। আর ডক্টর, যেখানে এনাকে পেয়েছেন সেখানে আর কেউ ছিল? দেখেছেন কাউকে আপনি ওখানে? না স্যার, ওখানে কেউ ছিল না, উনি একাই ছিলেন। আপনি ওই জায়গাটা আমাদের দেখাবেন। ওকে স্যার। আমাকে ছেড়ে যাস না বাবা, যাস না। অভিজিৎ, আমার মনে হয় তুমি এনাকে নিজের বাড়িতে নিয়ে যাও। এখানে হয়তো এনার জীবনের ঝুঁকি আছে। স্যার, হ্যাঁ স্যার। এখানেই? হ্যাঁ স্যার, আমি ওই দিক থেকে আসছিলাম আর ওই ভদ্রমহিলা এখানে বেহুশ হয়ে পড়েছিল। শুধু এইটুকু রক্ত? ওই মহিলার মাথার উপরে তো 3-4টে আঘাতের চিহ্ন। হ্যাঁ স্যার, হ্যাঁ, ভাগ্য ভালো যে বেঁচে গেছেন উনি। স্যার, মহিলা তো খুব আহত ছিলেন, তাহলে তো এখানে অনেক রক্ত থাকার কথা। এটার একটাই মানে দাঁড়ায় সচিন, যে ওই মহিলাকে অন্য জায়গায় মেরেছে আর নিয়ে এসেছে এখানে। আর স্যার, যে আক্রমণ করেছিল সে হয়তো ভেবেছিল যে মহিলা মারা গিয়েছে। হ্যাঁ, একটা কাজ করো, আশেপাশে খুব ভালো করে খোঁজ নাও, দেখো ওই জায়গাটা পাওয়া যায় কিনা যেখানে মহিলার উপর হামলা হয়েছিল। স্যার, স্যার, হ্যাঁ, স্যার এই পার্সটা পেয়েছি, হয়তো ওই মহিলারই হবে। কি আছে পার্সে? স্যার এই কিছু টাকা রয়েছে আর এই 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 ঘড়ি স্যার। ঘড়ি? কোনো আইডেন্টিটি কার্ড? না স্যার। ও, এই ঘড়িটার পিছনে যে চিহ্নটা আছে এটা সম্ভবত কোনো বিশেষ কিছু প্রয়োজনে না হলে কেউ অর্ডার দিয়ে বানিয়েছে। সেটা তো স্যার এই ঘড়ির কোম্পানির লোকেদের থেকেই জানতে পারবো যে এই ঘড়িটা কার। জিজ্ঞাসাবাদ শুরু করে দাও, খোঁজ নাও। অভিজিৎ, এখন শরীর কেমন আছে এনার? শরীর তো ঠিক আছে, কিন্তু কিছু মনে নেই। উনি কে, কোথা থেকে এসছেন, কে মেরেছে, কিচ্ছু মনে নেই ওনার। আচ্ছা, এনার কাপড়ে যে রক্তের দাগ ছিল সেটা ডক্টর সালুখান টেস্ট করেছেন, ওতে দুটো আলাদা রকমের রক্ত আছে। কি? 2 রকমের রক্ত? একটা হচ্ছে এনার, আর একটা কার জানা যায়নি। স্যার, তার মানে একজন ছাড়া অন্য কারোর উপরও হামলা হয়েছে ওখানে? তার মানে অন্য কারোরও প্রাণ সংশয় রয়েছে, অথবা তাকে মেরে ফেলা হয়েছে। অভিজিৎ, আরেকবার জিজ্ঞাসা করে দেখি চলো, যদি কিছু মনে পড়ে। ঠিক আছে। মা, 1 বছর ঘরটা পরিষ্কার হয়নি, কত ধুলো জমেছে। হ্যাঁ, আপনি কি করছেন? আমি পরিষ্কার করে দিচ্ছি সব ধুলো, আপনি চিন্তা করবেন না। তাড়াতাড়ি বউ নিয়ে আয়, ও এলে সব পরিষ্কার থাকবে। সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি আপনি কি করছেন? আপনি রেস্ট করুন, যান, বসুন ওদিকে। বসেই তো দিন কাটছে আমার, তুই কোথায় কিছু করতে দিস? বাড়িতে টেবিল পরিষ্কার করার স্প্রে আছে? ও, স্প্রে তো নেই। একটা কাজ কর, তাড়াতাড়ি ওই লোকেশের দোকানে গিয়ে তুই নিয়ে আয়, যা। লোকেশ?
লোকেশ? এই লোকেশকে? আরে ও যার কাছ থেকে আমরা সবসময় জিনিসপত্র কিনি, ওই লোকে। আচ্ছা, ওই হ্যাঁ লোকেশ। হ্যাঁ লোকেশ, যার কাছ থেকে ওনার বাড়ির জিনিসপত্র আসে। দয়া, যদি এই লোকেশের দোকান সম্পর্কে জানা যায় তাহলে ওনার বিষয়েও জানা যেতে পারে। স্যার ইন্টারনেট থেকে জানতে পারবো যে আশেপাশের এরিয়াতে কোথায় আছে লোকেশের দোকান। ঠিক আছে, তাড়াতাড়ি চেক করো। মাসিমা, আপনি একটু আগে বলছিলেন যে আরো কোনো একজনের জীবন সংশয় আছে। কে কে সে লোক? জীবন সংশয়? কার কার জীবন সংশয়? আমার কিছু মনে নেই। যে আপনার উপর হামলা করলো তার ব্যাপারে কিছু মনে নেই আপনার? না না মনে নেই। আমাকে ওই লোকটার সম্পর্কে কিছু জিজ্ঞেস করো না, করো না, আমার খুব ভয় লাগে। আমাকে জিজ্ঞেস করো না, মাসিমা। করো না, করো না। স্যার, এই ধরনের ঘড়ি তো আমাদের কোম্পানি থেকেই বানানো হয়। এই যে লোগোটা রয়েছে ঘড়ির পিছনে, এটা আপনাদের সব ঘড়ির পিছনেই থাকে? স্যার, এই ধরনের ঘড়ি আমরা অর্ডার দিলেই শুধুমাত্র বানাই। কার জন্য বানিয়েছিলেন আপনি এই ঘড়িটা, আর কবে? স্যার, আগের বছরই আমরা এই কোম্পানির জন্য 100টা ঘড়ি বানিয়েছিলাম। কোন কোম্পানির জন্য বানানো হয়েছিল? দ্য শপিং সেন্টার। আচ্ছা, এর অ্যাড্রেসটা দিন তো। ইয়েস স্যার। এই নিন স্যার। নিখিল, এই কোম্পানিতে যাও, আর যাদের যাদের এই ঘড়ি গিফট করা হয়েছে তাদের লিস্ট করে বিউরোতে চলে এসো। আসুন আসুন। বাবা, তুই এখানে কাজ করিস? আগে হ্যাঁ। কিন্তু আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আপনি বাড়িতে একা ছিলেন না, সেই জন্য। বসুন, আমার এখানে একটু কাজ রয়েছে। হ্যাঁ। যেই কাজ শেষ হয়ে যাবে আমরা আবার বাড়ি চলে যাব। ঠিক আছে। এই বন্দুকের ছবিগুলো দেয়ালে কেন টাঙানো? তুই পুলিশে কাজ করিস নাকি? আপনি বন্দুকের ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, সিনেমাতে আমি অনেকবার দেখেছি এরম ধরনের বন্দুক। মনে তো হচ্ছে ওনার স্মৃতি ফিরে আসছে স্যার। হ্যাঁ, হতে পারে। স্যার, এই হলো সেই লোকগুলোর লিস্ট যাদেরকে ঘড়ি গিফট করা হয়েছিল। অভিজিৎ, এদের মধ্যে মহিলাই বেশি তো যারা এই ঘড়ি গিফট পেয়েছিলেন। একটা কাজ করো, এই সব নামগুলো এনাকে পড়ে শোনাও, দেখো উনি কাউকে মনে করতে পারেন কিনা। মা, এই পেপারে কিছু নাম লেখা রয়েছে, আমি আপনাকে এগুলো পড়ে শোনাবো। যদি কোনো নাম আপনার পরিচিত মনে হয়, যদি মনে হয় আগে কখনো শুনেছেন, তাহলে আমাদের বলবেন। টিনা? না কায়া? না কবিতা? না জাহ্নবী? না তো। মালবিকা? মালবিকা? হ্যাঁ, মালবিকা। মালবিকা, এটা তো আমার নাম, কিন্তু তোমরা আমার নাম বারবার বলছো কেন? এক মিনিট স্যার। স্যার, এই মালবিকার নামের আগে জায়গার নামও লেখা রয়েছে, কমলানগর। কমলানগর? অভিজিৎ, একটা কাজ করি আমরা, এই কমলানগরে খোঁজ নিতে হবে লোকেশের দোকানটা কোথায়। ওই দোকানের আশেপাশেই এই মহিলার বাড়ি হতে পারে। এক্সকিউজ মি, একটু এই ছবিটা দেখুন। এনাকে চেনেন আপনি? ইনি আশেপাশেরই কোনো একটা বাড়িতে থাকেন। আপনারা কারা? সিআইডি। ওনাকে চেনেন আপনি? ইনি তো মালবিকা দেবী। কি হয়েছে ওনার? ওনাকে কেউ খুন করার চেষ্টা করেছিলেন। কোথায় থাকেন উনি? স্যার, সামনের গলিতে চলে যান, ওখানে সারদা এনক্লেভ আছে, ওখানেই থাকেন উনি। থ্যাংক ইউ। লবিকা দেবী গতকাল থেকে নিখোঁজ। ওনার পরিবারের কেউ ওনাকে খুঁজছে না? চেষ্টা হয়তো করছে, কি জানি, হয়তো এখনো খুঁজছে। আপনারা
আপনারা কারা? আরে অভিজিৎ বাবা, তুমি এখানে হঠাৎ? আপনি আমাকে চেনেন কি? এসো ভেতরে এসো, আর মজা করো না, এটা তো আমার পুরনো অভ্যেস। আচ্ছা, আপনি ওনার উত্তর দিলেন না। ওনাকে চিনলেন কি করে? আরে অনেক দিনের পরে দেখা হলো না, ওই জন্য ভুলে গেছে। এই দেখো, আমার ছেলে প্রীতম। প্রীতম? প্রীতম আমার ছেলে, তোমার বন্ধু। আরে ছোটবেলায় তুমি একসঙ্গে কত খেলেছো, একসঙ্গে পড়াশোনা করেছো। এরা আমাকে চেনে, সেই জন্যই মালবিকা দেবী আমাকে ছেলে বলছিলেন। অভিজিৎ বাবা, মাফ করবেন আঙ্কেল, আমার কিছু মনে পড়ছে না। মনে পড়ছে না? কিন্তু কেন বাবা? আসলে হলো গিয়ে অভিজিৎ স্যারের কয়েকদিন আগে মাথায় চোট লাগে, এই জন্য শৈশবের কিছু ওনার মনে নেই। কিন্তু ওনার কিছু মনেই পড়ে না স্যার, এমনকি নিজের নামটাও ভুলে গেছেন। তাই তো বলি যে অভিজিৎ তার উমেশ কাকাকে কি করে ভুলে যেতে পারে। যাকে ছাড়ো ছাড়ো, তুমি তো অন্তত আমাদের বাড়ি এসছো। মালবিকা যদি এখানে থাকতো তোমায় দেখে খুব খুশি হতো। আর বাবা, ও কাল রাত থেকেই গায়েব। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, মালবিকা দেবী আমাদের কাছে আছে। হ্যাঁ, তোমাদের কাছে? ঈশ্বরের করুণা যে ও ভালো আছে। মালবিকা দেবীকে কেউ মারতে চাইছিল। হ্যাঁ, না না, আপনি ঘাবড়াবেন না আঙ্কেল, উনি এখন ঠিকই আছেন। আর আমার ছেলে প্রীতম, ও কোথায়? আপনার ছেলে প্রীতম? হ্যাঁ, ও তো মালবিকার সঙ্গে ছিল। স্যার, তাহলে প্রীতম কোথায় গেল? ও তো মালবিকা দেবীর সঙ্গে থাকা উচিত ছিল। ও মাই গড, জানি না আমার ছেলে কি অবস্থায় আছে, জানি না ও কোথায় আছে। আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, আমরা প্রীতমকে জলদি খুঁজে বের করব। আপনি শুধু বলুন যে এরা কোথা থেকে গায়েব হয়েছিল, কখন গায়েব হয়েছিল? বাবা, কালকে রাত্রে ওরা দুজনে মিলে শপিং করতে গিয়েছিল, আর রাতে তখন প্রায় 10টা হবে মালবিকা আমাকে ফোন করলো। ও বলল যে ওরা গোল মার্কেটে আছে, অটো স্ট্রাইক আছে, তুমি আমাদের নিয়ে যাও। তো আপনারা আনতে গিয়েছিলেন? হ্যাঁ বাবা, আমি তো সঙ্গে সঙ্গে গেছি, কিন্তু ওরা তো ওখানে ছিল না। আপনার কারো উপর সন্দেহ আছে? কে করতে পারে এরকম? না বাবা, এই পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমরা প্রীতমকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো। আচ্ছা, মালবিকা দেবী আর প্রীতমের উপর হামলা গোল মার্কেটে হয়েছে। গোল মার্কেটে যাও, আশপাশটা ভালো করে দেখো, দেখো হয়তো প্রীতম ওখানেই আছে। দশটার মধ্যেই দেখছি সব দোকান বন্ধ হয়ে যায় এখানে। স্যার, এই দোকানটা খোলা আছে স্যার, হতে পারে এ হয়তো কিছু দেখেছিল। দোকান আজকে খোলা আছে মানে কালও হয়তো খোলাই ছিল, জিজ্ঞাসা করি একে। এই যে শুনুন ভাই, একটু এই ফটোটা দেখুন তো। গত রাতে এই ছেলেটাকে আর এই মহিলাকে এখানে আশেপাশে কোথাও দেখেছিলেন কি? হ্যাঁ দেখেছিলাম স্যার, কাল রাতে উনি এখানেই দাঁড়িয়েছিলেন। যখন আপনি দোকান বন্ধ করছিলেন গতকাল, তখন এখানেই দাঁড়িয়েছিল ওরা? হ্যাঁ স্যার, তখন ওনারা দুজন ফোন বুথের পাশেই দাঁড়িয়েছিলেন, বোধহয় কারোর জন্য অপেক্ষা করছিল। ও, থ্যাংক ইউ। ইটস ওকে। এর মানে দাঁড়ালো যা কিছু ঘটেছিল এখানে টেলিফোন বুথের আশেপাশেই ঘটেছিল। স্যার, ওই যে ওরা ওখানে শুয়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করা যাক, ওরা সারা রাত এখানেই থাকে। হ্যাঁ, হয়তো কিছু দেখে থাকবে এরা। আর এই যে শোনো সকলে, শোনো, ওঠো একটু ওঠো দেখি, ওঠো ওঠো, কুইক কুইক, ওঠো ওঠো। একটু এই ফটোটা দেখো। এই দুজনকে কি এখানে দেখেছো কাল রাতে এখানে আশেপাশে কোথাও? না স্যার, আমরা তো কিছু দেখিনি। একটু ভালো করে দেখো। না, দেখিনি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে কোনো ঝামেলা হয়েছিল কাল রাতে? কোনো মারামারি, হাতাহাতি জাতীয় কিছু? না স্যার, কোনো লড়াই ঝগড়া তো হয়নি, কিন্তু কাল রাতে স্যার কেউ একজন টেলিফোনটা খারাপ করে দিয়েছিল। ফোন খারাপ করে দিয়েছিল? ওই আমাদের বেচারি কান্তির একটা ফোন আসার কথা ছিল, ও খুব চিন্তিত ছিল। কার ফোন আসার কথা ছিল?
ডাকো তাকে। সাহেব ও তোর বস্তা গুছিয়ে সকালেই চলে গেছে। কি অদ্ভুত ব্যাপার, পিসিওতে দরকারি কল আসার কথা ছিল এই কান্তির, আর এই পিসিওটা হঠাৎই খারাপ হয়ে যায়, আর কান্তি বিছানাপত্র বেঁধে আজ সকালে পালিয়ে যায় এখান থেকে। ব্যাপারটা অন্যরকম লাগছে। যেখানে এই মালবিকা দেবী অজ্ঞান হয়ে পড়েছিলেন ওখানে আরেকবার যেতে হবে। স্যার সেই দিন এখানেই রক্তের দাগ পেয়েছিলাম, এই দেখুন স্যার, আশেপাশে আর কোথাও রক্তের দাগ ছিল না। রক্তের দাগ ছাড়া আর কোনো জিনিস কি পাওয়া গেছে এখানে? না স্যার, হ্যাঁ কিন্তু বিবেক এখানে মালবিকা দেবীর পার্সটা খুঁজে পেয়েছিল স্যার। আবার আর একবার চেক করে নেওয়া উচিত। দেখো কোথাও কোনো হাতাহাতি বা টেনে নিয়ে যাওয়ার চিহ্ন আছে কিনা। স্যার, এখান থেকে কাউকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, ঘষ্টানোর দাগ স্যার। তো এইদিকেই খুঁজি, চলো, হয়তো কোনো প্রমাণ পেয়ে যাব। এই দেখো, রক্ত মাখানো হাতের দাগ এখানে। তার মানে যাই ঘটুক না কেন এখানেই ঘটেছিল। প্রীতম আমার ছেলে। স্যার ও তো প্রীতম, মালবিকা দেবীর ছেলে। এখনো বেঁচে আছে, অবশ্য অজ্ঞান হয়ে আছে। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। তোলো একে। সাবধানে। মনে হয় মালবিকা দেবী ওর কথাই বলছিলেন, যে ওর প্রাণ সংশয় আছে। হ্যাঁ, দুজনকেই মারার চেষ্টা করেছে আর একে এখানে ফেলে দিয়ে গেছে। অভি বাবা, এসে পড়েছিস? কি হয়েছে বলছিস না কেন কিছু? আচ্ছা বস, আমি চা নিয়ে আসছি তোর জন্য। তুমি কে? তোমার মৃত্যু। কেন মারতে চাইছো আমাকে? একদম কথা বলবে না। কারো জীবন নেওয়া এত সহজ না। স্যার আপনার বাড়ি থেকে গুলির আওয়াজ। গুলির আওয়াজ? আমি তো একজন কনস্টেবলকে রেখে গেছিলাম, আর গান আমার কাছে রয়েছে। নন্দু, নন্দু, নন্দু নিচে আছে। নন্দু, আপনি আপনি ঠিক আছেন না? মালবিকা, রবি, ওনাকে সামলাও। মাসিমা আসুন। এসো। ডেড। দয়ার নাম্বার? দয়ার মোবাইলে কেন ফোন করছে? বরিশ? বরিশ?
হ্যাঁ, এই তো বলিস। এই কেন মারতে চাইবে মালবিকা দেবীকে? আরে কিন্তু তুমি ওকে কি করেছো না? অভিজিৎ, যেখানে মালবিকা দেবীর উপরে হামলা হয়েছিল ওখানে একটা পাবলিক টেলিফোন বুথ আছে। ওই টেলিফোন বুথে এই বরিশ অনেকবার ফোন করেছিল। ও পিসিওতে ফোন করেছিল? হ্যাঁ, ওই পিসিওর কল রেকর্ড বের করেছি আমি। গত 4 মাসে ওই পিসিওতে 20 বার ফোন করা হয়েছে, তার মধ্যে 15টা ফোন এই বরিশই করেছিল। কিন্তু ওখানেও কেন কল করবে? সেটা তো বলতে পারবো না অভিজিৎ, কিন্তু পরশু রাতেও 10:15 নাগাদ বরিশ ওই পিসিওতে ফোন করেছিল। পরশু রাতে তো মালবিকা দেবী আর ওনার ছেলে ওখানেই ছিল। উমেশবাবু বলছিলেন এই পুলিশের হিস্ট্রি বের করতে হবে। অভিজিৎ, আমার ভয় লাগছে, আমাকে ছেড়ে যাস না। মাসিমা, আমি আছি না আপনার সাথে, ভয়ের কিছু নেই। আমার আমার সত্যি ভয় লাগছে। দরজাটা তো খোলা দেখছি। মনে হয় লোকটা বাড়িতে একাই থাকতো। স্যার, আলমারিটা খোলাই পড়ে আছে স্যার, আর জামা কাপড়ও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। হ্যাঁ, বিবেক একটা কাজ করো, কয়েকজন প্রতিবেশীকে এখানে নিয়ে এসো। ফেডরিক, সচিন, বাড়িটাকে খুব ভালো করে খোঁজ নাও, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ, এখান থেকে কিছু টাকা পেলাম। স্যার, এটা কিসের পেপার স্যার? ফেডরিক, এটা মৃত্যুর প্রমাণপত্র, ডেথ সার্টিফিকেট, ধ্যানচাঁদ হসপিটাল। মনে হচ্ছে কালি লেগে গেছে, সেজন্য এখানে ফেলে দিয়েছে। স্যার, ডেথ সার্টিফিকেট এখানে কি করে এলো? সেটাই তো, ধ্যানচাঁদ হসপিটালের ব্ল্যাঙ্ক ডেথ সার্টিফিকেট বরিশের বাড়িতে। কার মৃত্যুর পরিকল্পনা এটা? স্যার, হ্যাঁ, নমস্কার। নমস্কার। দেখুন, আমরা বরিশের ব্যাপারে কিছু জানতে চাই। আমি বলতে চাইছি, বরিশের কাছে কে কে আসতো? আপনি কি কাউকে দেখেছেন এখানে আসতে যেতে? হ্যাঁ, আমি কালকে একটা মেয়েকে এখানে আসতে দেখেছি। কিরকম মেয়ে? আমি বলতে চাইছি, কিরকম দেখতে ছিল মেয়েটি? দূর থেকে দেখেছি, মনে করতে পারছি না। তবু একটু মনে করার চেষ্টা করুন। স্যার, ওর হাইট 5.5 ফুটের ওপরে ছিল, আর চুলগুলো লম্বা ছিল, আর হ্যাঁ, গায়ের রং শ্যামলা। এই চেহারা তো কান্তির, ওই যে টেলিফোন বুথের আশেপাশে ভিক্ষে করে। কান্তি? আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে বরিশ কি ধরনের কাজ করে? স্যার, একটা হসপিটালে ওয়ার্ড বয়ের কাজ করে। ও, ধ্যানচাঁদ হসপিটাল। এক্সকিউজ মি, 2 মিনিট সময় দেবেন আমাদের? কেন? এটা একটা ডেথ সার্টিফিকেট। নাম তো দেখছি আমাদের হসপিটালেরই লেখা রয়েছে। এটা আমরা আপনাদের এখানের ওয়ার্ড বয় বরিশ, ওর বাড়িতে পেয়েছি। হতে পারে, আমি কি জানি? তুমি কেন জানো না? তোমাদের হসপিটালের ডেথ সার্টিফিকেট বরিশের বাড়িতে কিভাবে গেল তুমি জানো না? বরিশের বাড়িতে কি হচ্ছে কি হচ্ছে না সেটা আমি কি করে জানবো বলুন তো? আচ্ছা, ঠিকভাবে কথা বলতে শেখুনি। আমার সময় নষ্ট করবেন না আপনারা। তুই এখানকার ইনচার্জ না? ডেথ সার্টিফিকেট তৈরি করা তোর কাজ না? হ্যাঁ, ডেথ সার্টিফিকেটের ফাইল কোথায়? দিচ্ছি। স্যার, এই নিন।
কে বানিয়েছিল এই ডেথ সার্টিফিকেট? স্যার বরিস তৈরি করেছিল স্যার, আমি কিছু জানি না স্যার। ও আমাকে টাকা দিয়েছিল স্যার সার্টিফিকেট তৈরি করে দেওয়ার জন্য, কিন্তু এই লোকগুলো এই হসপিটালে মারা যায়নি স্যার। তাহলে এদের মৃত্যু কোথায় হয়েছে? আমি জানি না স্যার। হ্যাঁ, কিন্তু বরিস চাইতো যে এদের ডেথ সার্টিফিকেটগুলো এই হসপিটাল থেকে যেন ইস্যু করা হয়। এই হসপিটাল কি বরিশ চালাতো? হ্যাঁ স্যার, হ্যাঁ? অদ্ভুত বিষয়। যারা মারা গেছে সবাই একই কোম্পানিতে কাজ করতো, জেলটা। এসবের মানে কি? হ্যাঁ, আমি কিছু জানি না স্যার। 3টে আরো সার্টিফিকেট ছিল, ওই লোকগুলো এই কোম্পানিতেই কাজ করতো। তাহলে কোথায় ওই 3টে সার্টিফিকেট? দেখাও। স্যার ওগুলো তো বরিস জ্বালিয়ে দিয়েছে। অ্যারেস্ট করো একে, অ্যারেস্ট করো। চল। অভিজিৎ, জেলটা কোম্পানিতে জিজ্ঞাসাবাদ করো। এক্সকিউজ মি, হ্যাঁ স্যার বলুন। আপনি এই সোসাইটি অফিসে কাজ করেন? হ্যাঁ স্যার, কোনো কাজ ছিল? আমরা এই জেলটা কোম্পানির বিষয়ে জানতে চাই। এদের অফিস কোন ফ্লোরে? জেলটা কোম্পানি? এটা আবার কি? আরে, কোম্পানির নামই হলো জেলটা কোম্পানি। দাদা, এই বিল্ডিংয়ে এই নামে কোনো কোম্পানি নেই। আপনারা যদি চান তো এই বোর্ডটা দেখতে পারেন। স্যার এই বোর্ডে তো জেলটা কোম্পানির নামই নেই। 304 বলেছিল, 304-এ তো ডিএম পাবলিশার্সের নাম রয়েছে। মানে জেলটা কোম্পানি নকল? নকল কোম্পানি, নকল ডেথ সার্টিফিকেট। নকল ডেথ সার্টিফিকেট বানিয়ে ঘুরে বেড়াতো এই বরিস। স্যার এই ডেথ সার্টিফিকেটগুলোতে যেসব নাম আর ঠিকানা দেওয়া রয়েছে সব নকল স্যার। সব কটা নকল? হ্যাঁ স্যার। তাহলে কারা এই লোকগুলো? হ্যাঁ, আর কোথায় থাকে এরা? বেঁচে আছে না মরে গেছে? পুলিশ স্টেশনে চেক করেছিলে? এদের নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট কি দায়ের করা হয়েছিল? হ্যাঁ স্যার, খবর নিয়েছি। এদের নিরুদ্দেশ হওয়ার কোনো রিপোর্ট লেখানো হয়নি। টাই দুজন একই রকমের পড়েছে, বেশ ভালো পোশাক, বেশ দামি, কিন্তু এদের দেখে মনে হয় না যে এরা এত দামি পোশাক কিনতেও পারবে। এখানে যে কয়জন লোক আছে তারা কেউ বড় লোক নয়, বড় লোক দেখানো হয়েছে। স্যার এমনটা নয় তো যে এরা সবাই কান্তির সঙ্গে রয়েছে? ও ওই দিন থেকেই গায়েব যেদিন মালবিকা দেবীর উপর হামলা হয়েছিল। অভিজিৎ, আমার তো মনে হয় কান্তি আর এই লোকগুলো এদের কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। আমাদের ওই মার্কেটে গিয়ে আবার ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। একবার এই জায়গাটাকে দেখুন। আপনি আপনি চিনতে পারছেন জায়গাটাকে? হ্যাঁ, ওই রাতে আমি এইখানেই ছিলাম। তো আর একবার ভেবে বলুন যে ওই রাতে এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল। আমি আমার ছেলে প্রীতমের সঙ্গে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। ওই সময় এই ফোনটা বেজে উঠল। তারপরে কি হলো? অনেকক্ষণ ধরে ফোনটা বাজছিল, তাই আমি ফোনটা ওঠালাম। ফোনের ওদিক থেকে একজন পুরুষের গলা শুনলাম। কি বলেছিল সে? ও বলল, কান্তির সময় এখন শেষ হয়ে এসছে, ওকে শেষ করে দাও, আমি আবার ফোন করব। তারপর আমি ভাবলাম যে যে ফোন খারাপ করে দিই, তাহলে ফোন বাজবে না আর কারো খুনও হবে না। আর ঠিক ওই সময় আমাদের ওপর হামলা হলো। আপনি ওই লোকটার মুখটা দেখতে পেয়েছিলেন? না। ও ঠিক আছে, পুরবি স্যার, এনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। আপনি বাড়ি যান। আচ্ছা, আসুন। তোমরা এই লোকগুলোকে চেনো কি? হ্যাঁ হ্যাঁ স্যার, এ আমাদের সাথেই ছিল। এ অন্য দেশ গেছে টাকা কামানোর জন্য, অনেক টাকা কামানোর জন্য। এ নিজেই বলেছিল আমাদের জন্য টাকা পাঠাবে স্যার। আচ্ছা, এই কান্তিরও কি অন্য দেশে যাওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, কে সেই লোক যে এদেরকে বাইরে পাঠায়? তোমরা কি চেনো তাকে? ও বরিশ, বরিশ, হ্যাঁ বরিশ। বরিশ? হ্যাঁ
স্যার বরিশ তো মারা গেছে। হ্যাঁ, বরিশের সঙ্গে অন্য কেউও জড়িত। স্যার সুমতি সবাইকে আলাপ করিয়ে দিয়েছিল। কোথায় সুমতি? এক্ষুনি আমি ওকে ট্যাক্সি স্ট্যান্ডে যেতে দেখলাম, খুব খুব তাড়াহুড়ো করছিল। ট্যাক্সি স্ট্যান্ডে? এই যে শোনো ভাই, এখান থেকে একটু আগেই কি একটা ভিখারি মেয়ে ট্যাক্সি নিয়ে গেছে কোথাও? হ্যাঁ নিয়ে গেছে স্যার, অমিত নিয়ে গেছে ওকে। অমিত? তুমি অমিতকে চেনো? হ্যাঁ স্যার, ও আমার নিজের ভাই স্যার। আচ্ছা, ওর নাম্বার আছে? নাম্বারটা দাও তো আমায়। একটা কাজ করো, তোমার মোবাইল থেকেই ওকে ফোন করো। স্যার আমার মোবাইল থেকে? আরে তোমার মোবাইল নাম্বার দেখলেও চট করে কলটা ধরে নেবে, আর ওই মহিলার কোনো সন্দেহ হবে না। আচ্ছা স্যার। হ্যালো, কোনো কথা না বলে আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। আমি একজন সিআইডি অফিসার বলছি। তোমার ট্যাক্সিতে যে মহিলাটি বসে আছে সে যেন একদম জানতে না পারে তুমি সিআইডি অফিসারের সঙ্গে কথা বলছো। বলো দাদা। দেখো, ভয় পেও না, সাহসের সঙ্গে কাজ করো। যে মেয়েটা তোমার ট্যাক্সিতে বসে আছে ও খুন করে পালাচ্ছে, আর একটু ভুল করলে তোমার প্রাণও চলে যাবে। আরে তুমি ফোনে কার সাথে কথা বলছো? ম্যাডাম, গ্রাম থেকে ফোন, দাদার সাথে কথা বলছি। তুমি জানো নিশ্চয়ই গাড়ি চালানোর সময় ফোনে কথা বলতে নেই। হ্যাঁ জানি তো, আসলে বাড়ি থেকে ফোন তো, ওই জন্য একটু হালচাল জিজ্ঞেস করছি আর কি। ভয় পেও না, এটা বলো যে তুমি ওই মেয়েটাকে কোথায় ছাড়তে চলেছো। আরে দাদা, আমার ট্যাক্সিতে একজন প্যাসেঞ্জার আছেন, ওনাকে ঘোড়া গোদাম ছেড়ে আসতে হবে। আমি আপনার সাথে পরে কথা বলছি দাদা। তুমি বাড়ির লোকের সাথে কথা বলছিলে নাকি অন্য কারোর সাথে? আরে থামা, গাড়ি থামা। ফোন কেটে দিয়েছে। এ নাও তুমি ফোন, যাও। হ্যাঁ স্যার। ও তো বললো ঘোড়া গুদামের পথে যাচ্ছে। মনে হচ্ছে সুমতি বুঝতে পেরেছে যে ও সিআইডির সাথে কথা বলছে। চলো। তাহলে তোর প্রাণের সংশয় আছে স্যার? আমাদের কুইক ঘোড়া গুদামে পৌঁছতে হবে। ওহো, দেখে মনে হচ্ছে যেন কোনো শোক সভায় এসেছো। মুখটা একটু হাসি হাসি করো। আমেরিকা যাওয়ার কথা শুনে আমার আনন্দে মাথাটাই ঘুরে গেছে। তাহলে আবার চিন্তা কিসের? আসলে ভাবছি কি ওখানে গিয়ে কি কাজ করব। তাছাড়া আমি ইংরেজিও ভালো জানি না। তোমাকে এমন জায়গায় কাজ দেওয়া হবে যেখানে শুধুমাত্র বাংলা বলতে হবে। তাড়াতাড়ি আমাকে একটা ভালো ছবি দিয়ে দাও, হাসি মুখের। তুমি কি শুধু ফটোই তুলবে? চলো আমরা বেরোনোর জন্য রেডি হই। কি হয়েছে? সিআইডিরা কুকুরের মতন পিছনে পড়ে আছে। এই সিআইডিরা না? তুমি তাড়াতাড়ি কাজ শেষ করো আর দেরি করো না, তাড়াতাড়ি বেরো। ঠিক আছে, আমি নিজের কাজ তাড়াতাড়ি শেষ করছি। সুমতি, ভগবান তোমার ভালো নিশ্চয়ই করবে। আমাদের জীবনটা একেবারে পাল্টে দিয়েছো তুমি। দেখো, আমি আমেরিকা গিয়ে অনেক টাকা রোজগার করব, একটা নতুন দুনিয়া বানাবো। আর আমি এভাবেই মানুষদের সাহায্য করব, যাতে কারোর কখনো ভিক্ষা না করতে হয়। আরে এসব করার কোনো দরকারই পড়বে না। এটা কি করছো? চাকু লেগে যাবে গলায়। জন্যই তো গলার উপরে ধরেছি। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছাড়ো ছাড়ো। ধরো কে, ছাড়ো আমাকে, ছাড়ো। সিআইডি, তুমি তো আমাদের ফেলে রেখে চলে এলে, আমাদের খুব অসম্মান করলে, তাই আমরাই চলে এসেছি। এই, বলে দিচ্ছি তোমরা কেউ সামনে আসবে না, না হলে এক এক করে সকলকে মেরে দেবো। এই এই, তুই তো সেই না যার ইন্স্যুরেন্সের অফিস আছে ওই মার্কেটটায়? হ্যাঁ আমি সেই। কি কিন্তু 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 স্যার আমি কিচ্ছু করিনি। যা কিছু করেছে সুমতি করেছে। আমাদের সামনে কান থেকে মারতে চলেছিলি আর বলছিস কিচ্ছু করিসনি? শুয়োর কোথাকার। হ্যাঁ, আমি খুব বড় ভুল করেছি, খুব বড় ভুল। আমি খুনটা করেছি। কেন করেছিস তুই এই খুন? ইন্স্যুরেন্সের টাকার জন্য।
আর এই কাজে সুমতি তোমাকে সাহায্য করতে থাকে, হ্যাঁ? হ্যাঁ, সবাই কাজ পাওয়ার লোভে আমার সব কথা বিশ্বাস করে নিত। তোমরা দুজন কিসের টোপ দিতে ওদের? আমরা ওদের বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিতাম, আর বিদেশে যাওয়ার খুশিতে ওরা ইন্স্যুরেন্স পেপারে সাইন করে দিত। আর বেচারারা এটা জানতেও পারতো না যে পেপার ওরা সাইন করতো সেগুলো ওদের মৃত্যু পরোয়ানা। আমরা জেলটা নামের একটা কোম্পানিও খুলেছিলাম, ফলস কোম্পানি, আর ওই সব লোক ওই কোম্পানিতে কাজ করত। ইন্স্যুরেন্স হয়ে যাওয়ার পর তুমি কি করতে? ইন্স্যুরেন্স হয়ে যাওয়ার পর আমরা ওদের সবাইকে মেরে ফেলতাম। ও, আর ওদের ডেথ সার্টিফিকেট এনে দিত বরিশ, তাই না? কিন্তু মালবিকা দেবী আর ওর ছেলের উপরে কেন হামলা করলি? ওদের তো কোনো ইন্স্যুরেন্সও ছিল না। কারণ লোকগুলো আমাদের প্ল্যান শুনে নিয়েছিল। কিরকম প্ল্যান? যেই রাতে আমরা কান্তিকে মারবো ঠিক করেছিলাম, বরিস সুমতিকে এটা বলার জন্য ফোন করেছিল যে আমি ওখানে পৌঁছে তোমাকে খবর দেব, রেডি থেকো। কিন্তু সুমতির জায়গায় মালবিকা দেবী ফোন তুলে নেয়, আর তোমাদের প্ল্যান উনি জেনে যান। আর এই ঘটনার কথা বরিস জানতে পেরে গেছিল। ও আমাকে ফোন করে বলেছিল যে মারতে চায় তার থেকে যে বাঁচাতে চায় সে বড় হয়। এ কথাটা জানিস তো তোরা? হ্যাঁ, তোদের পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছিল, তাই তোদের শাস্তি দেওয়ার জন্য ওপরওয়ালা মালবিকা দেবী আর তার ছেলেকে পাঠিয়েছিল। কিন্তু তোরা ওদেরকেও মারার চেষ্টা করেছিলি। 4 জন লোককে খুন করেছিস তোরা। তোদের তো কোনোভাবেই রেহাই মিলবে না। ফাঁসি হবে তোদের দুজনের, ফাঁসি। আন্টি, আপনি একদম একদম চিন্তা করবেন না। ডক্টর বলেছে যে একটু সময় লাগবে, কিন্তু প্রীতম ঠিক হয়ে যাবে। অভিজিৎ বাবা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি খুব খুশি। কমসে কম আমার বউ আর বাচ্চা তো আমার সঙ্গে আছে। এটা আপনি কি করছেন আঙ্কেল? সিআইডিরা না থাকলে আমরাও আজ এই দুনিয়ায় থাকতাম না। আপনিও খুব সাহসিকতার পরিচয় দিয়েছেন আন্টি। বাস বাস বাস, আন্টি বলে আমাকে আর পর করে দিস না। মা বলবি, আমার ভালো লাগবে। এমনিতেও তো চেহারায় আমি আরেকটা ছেলে পেয়ে গেলাম। বাবা, পুরনো স্মৃতি ফিরুক বা না ফিরুক, তুমি কিন্তু এখানে আসা যাওয়া করবে। চলো ভাই, এই বাহানায় একটু চা জল খাবার হয়ে যাবে। সেটাই ঠিক হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.